ভাবুন তো, আপনার জীবনটা যদি মাত্র ২ মিনিটের জন্য থেমে যায়, কিন্তু সেই ২ মিনিটে আপনি চলে যাবেন এক ভয়ংকর অদৃশ্য জগতে। যেখানে থেকে বেঁচে ফিরলে আবার স্বাভাবিক জীবন, আর হেরে গেলে চিরতরে শেষ। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি অ্যালাইস ইন বর্ডারল্যান্ড এর সেই ভয়ংকর নতুন গেমের জগতে। যেখানে একের পর এক মৃত্যু আর রহস্যে ভরা খেলা শুরু হতে যাচ্ছে। তাহলে চলুন দেখি। এই খেলাটি হয়ে থাকে অনেক লম্বা সময় ধরে অদৃশ্য এক ভিন্ন জগতে। তবে আমাদের পৃথিবীতে সেই সময় মাত্র ২ মিনিট। শুধু ২ মিনিটের জন্য হার্টবিট বন্ধ হয়ে থাকে, আর এই ২ মিনিটে সেই অদৃশ্য জগতে চলে যায়। সেই অদৃশ্য জগতে যারা গেম খেলে মারা যায় বা এলিমিনেটেড হয়ে যায়, তাদের আর এই আমাদের জগতে ২ মিনিটের মধ্যে হুঁশ হয় না। আর যারা গেম খেলে বিজয়ী হয়, তারা ২ মিনিট পরেই আবার আমাদের পৃথিবীতে হুঁশ ফিরে পায়। অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিরিজের মধ্যে এই মৃত্যু খেলাটি এরকম যে যারা জিতে যাবে, সেখানে তারা চাইলে এই অদৃশ্য জগতের মধ্যে সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিতে পারবে। তো আমরা সিরিজের প্রথম পর্বে দেখতে পাই আরিসু এবং উসাগি গত সিজন ২ এর ফাইনাল খেলা পর্যন্ত বিজয়ী হয়েছে, এবং তখন সেই গেম কর্তৃপক্ষ থেকে বিজয়ী মানুষদের জিজ্ঞেস করা হয় যে বিজয়ীগণ এই অদৃশ্য জগতে পার্মানেন্ট নাগরিকত্ব নেবে নাকি নেবে না। আরিসু এবং উসাগি দুইজনেই এখানে নাগরিকত্ব নিতে চায় না, তাই তারা অস্বীকার করেন। আর যারা নাগরিকত্ব নিতে চায় না, তাদের স্মৃতি থেকে এই জগতের ঘটে যাওয়া ঘটনা সাময়িকভাবে মুছে দেয়া হয়। পরের সিনে আরও ২ জন বিজয়ীকে দেখানো হয়, যারা এই খেলার জগতে নাগরিকত্ব নিয়ে নেবে বলেই অনেক খুশিতে স্বীকার করে, এবং বলে যে এই জগতে আরও অনেক কিছুই দেখার বাকি আছে। আর তাদের দায়িত্ব এই সিজনে অন্য মানুষদেরকে মরণ খেলায় নিয়ে এসে পার্টিসিপেট করানো। পরবর্তী সিনে ৩ জন প্রফেসর আরিসুকে জিজ্ঞাসা করেন যে তার সেই গেম ব্যাপারে কিছু মনে আছে কি না। তখন আরিসু বলে যে সে লাল রঙের একটি আলো দেখেছে, আর তার মনে হয়েছে কেউ আতশবাজি ফুটিয়েছে। এজন্য সে মনোযোগ দেয়নি, আর তখন সে তার বন্ধুদের নিয়ে শপিং মলের বাথরুমে লুকিয়েছিল। এরপরে তার কিছু মনে নাই। তখন মাতসুয়ামা নামের প্রফেসর, যে এই গেমের বিষয়ে অনেক বেশি মনোযোগী, কারণ পরবর্তী খেলায় সেও অংশগ্রহণ করেন এবং সিজন ২-এ মাতসুয়ামা খেলেছিলেন, আর সেই খেলায় তিনি বিজয়ী ছিলেন। যাই হোক, তখন আরিসুকে প্রশ্ন করে যে তুমি যখন বেহুঁশ ছিলে, তখন কোনো গেমের ব্যাপারে স্বপ্ন দেখেছ? এক এমন গেম যেখানে তোমার জীবন বাজিতে লাগানো ছিল? তখন আরিসু বলে, হ্যাঁ, এমন স্বপ্ন দেখেছি যেখানে আমি এক অন্য দেশে চলে গেছি। এরপরে আরিসু কিছু স্মরণ করতে পারে না। তখন পাশে থেকে আরেক প্রফেসর মাতসুয়ামাকে বলেন যে পেশেন্টকে এত প্রেসার দেয়া যাবে না, একটু আরামসে জিজ্ঞেস করো। আমাদের এরকম প্রশ্নের জন্য তার ব্রেইনে প্রেসার পড়তেছে, সে স্মৃতি ভুলে যেতে পারে। তখন প্রফেসর মাতসুয়ামা বলেন, যতজন লোক বেঁচে ছিলেন তাদের মধ্যে সবাই এই একই স্বপ্নের কথা বলেছে এবং আতশবাজির কথা বলেছে। এখন এই কথা তো পুরোপুরি সাফ হয়ে গেল যে সবাই একই জিনিস দেখেছে। এই কথা বলে প্রফেসর মাতসুয়ামা অফিস থেকে বের হয়ে যান, এবং বাহিরে আরিসু এর সাথে দেখা হয় এবং বলেন যে তোমার সফরওয়ালা স্বপ্ন আমার কাছে অনেক মজা লেগেছে, আমি আরও কিছু জানতে চাই। তোমার যদি কিছু মনে পড়ে তাহলে সোজা আমার কাছে এসে বলবে। তারপর সেখানে আমরা উসাগিকে দেখতে পাই, যে আরিসু এর জন্য অপেক্ষা করতেছিল। আর তখন আরিসু প্রফেসর মাতসুয়ামা এর সাথে তার স্ত্রী উসাগি এর পরিচয় করিয়ে দেয়। তখন প্রফেসর মাতসুয়ামা উসাগিকে জিজ্ঞেস করে যে শিবুয়া ইনসিডেন্ট এর মধ্যে সেও ভিকটিম কিনা, মানে হচ্ছে সেই শহরটা যেখানে সেদিন আরিসু ছিল এবং স্বপ্নের মধ্যে গেম খেলছিল। তখন উসাগি বলেন যে হ্যাঁ, আমিও ছিলাম। প্রফেসর মাতসুয়ামা বলেন যে তাহলে পরের বার এখানে আসলে আমার সাথে দেখা করবে, তোমার সাথে এই বিষয়ে কথা বলতে হবে। তারপর মাতসুয়ামা নিজের বাসায় এসে কম্পিউটারের সামনে বসে থাকেন এবং বলেন, আমি বাকি আরও ১০ জনের ইন্টারভিউ নিয়েছি, তাদেরও একই স্বপ্ন ছিল। তারা বলেছে যে তারা মরতে মরতে বেঁচে এসেছে। অবশ্যই তাদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই। তখন মাতসুয়ামা এর কম্পিউটারে মেসেজ আসে, এবং সে এই বিষয়ে আরও গভীরভাবে জানার জন্য একজনের সাথে দেখা করতে যায়, যে এই মরণ খেলার মধ্যে যাওয়ার জন্য সাহায্য করবে। আর তখন দেখতে পাই রেস্টুরেন্টে একটি মেয়ের সাথে সেখানে এই ব্যাপারে কথা হয়। সেই মেয়ে
যে কিনা আগে এই গেম খেলেছে সে বলে এই মৃত্যুর খেলা প্রথমে অনেক মজার থাকে, এরপরে আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে ফিরে এসে প্রফেসর মাতসুয়ামা তাদের সাথে যোগাযোগ করে, যারা গেমের মধ্যে যাওয়ার জন্য সাহায্য করে, এবং তাদের সাথে যোগাযোগ করার পরে একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য প্রফেসর মাতসুয়ামাকে ইমেল করা হয় এবং সেখানে স্থানের নাম সময় জানিয়ে দেওয়া হয়। তিনি সেই ঠিকানায় পৌঁছে যান এবং সেখানে দেখেন তার আগেও আরও ৬ জন খেলোয়াড় উপস্থিত হয়েছে। তখন সেখানে একজন খেলার পরিচালক থাকেন এবং তিনি বলেন, এখন আমরা গেম শুরু করতে যাচ্ছি। আর পাশে থেকে একজন নারী খেলোয়াড় বলেন, আমি তো এখানে মৃত্যুকে কাছাকাছি থেকে দেখতে এসেছি। তখন খেলা পরিচালক বলে, তুমি যেটা দেখতে চাচ্ছ সেটা দেখার জন্য এই সেমিনারে বিজয়ী হওয়াটা অনেক জরুরি। তাহলে চলুন শুরু করা যাক। আর খেলার নাম ওল্ড মেইড। খেলার প্রথম নিয়ম, টেবিল থেকে কার্ড নেওয়ার পর কারোর কাছে যদি কোনো কার্ডের ২টি একই কার্ড থাকে তাহলে সেখানে থেকে একটি কার্ড ফেলে দিতে হবে। পরবর্তীতে তাদের কাছে যেসব কার্ড আছে তারা যদি অন্য প্লেয়ারের কাছ থেকে কোনো একটি কার্ড নেন আর তার কাছে থাকা কার্ড ডাবল হয়, তখন সেই খেলা থেকে এলিমিনেটেড হয়ে যাবে। আর যার কাছে জোকার কার্ডটি থাকবে সেই এই খেলা বিজয়ী হবে। তবে এটা খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে যে কেউ যদি জোকার কার্ডটি নিয়ে নেয় তাহলে যার কাছ থেকে কার্ডটি নেওয়া হবে সে খেলা থেকে এলিমিনেটেড হয়ে যাবে। অথবা কেউ যদি চেয়ার থেকে উঠে দাঁড়ায় আবার চেয়ার থেকে সরে যায় তাহলে সেই খেলোয়াড় এলিমিনেটেড হয়ে যাবে, কারণ প্রতিটি চেয়ারে উচ্চ ইলেকট্রিক শক দ্বারা সেট করা আছে। পরবর্তীতে সঠিক নিয়মে খেলা চলতে থাকে। তখন দেখতে পাই প্রফেসর মাতসুয়ামা তার পাশের প্লেয়ার থেকে জোকার কার্ডটি নিয়ে নেয় এবং সেই প্লেয়ার এলিমিনেটেড হয়ে যায়। আবার প্রফেসরের পাশে থাকা লোকটি প্রফেসরের হাত থেকে কিং কার্ড নিয়ে নেয় এবং তার কাছেও একটি কিং কার্ড ছিল, যার ফলে সে খেলা থেকে এলিমিনেটেড হয়ে যায় এবং খেলায় বেঁচে থাকে তখন ২ জন। তো পরবর্তী লোকটি প্রফেসরের হাত থেকে যখন একটি কার্ড নেবে তো প্রফেসর সেই লোকের হাতে জোকার কার্ডটি এগিয়ে দেয় চালাকি করে, কিন্তু লোকটি ভয়ে সেই কার্ড না নিয়ে অন্য একটি কার্ড নেয়, যে কার্ডটি তার কাছে আগে থেকে ছিল ঠিক সেম একটি কার্ড নিয়ে নেয় এবং সে এলিমিনেটেড হয়ে যায়। প্রফেসর এই খেলায় বিজয়ী হয়ে যায়। আর তখন তাকে পরিচালকগণ পরবর্তী মৃত্যুর খেলার জন্য বর্ডারল্যান্ডে স্বাগতম জানায়। পরের সিনে আমরা দেখতে পাই উসাগি একটি পাহাড়ের উপর হাঁটছেন এবং সামনে তার বাবাকে দেখতে পান, আর তার বাবা সেই পাহাড় থেকে সমুদ্রে লাফ দেয়, যেটি ছিল উসাগির একটি স্বপ্ন। আর স্বপ্ন ভেঙে গেলে তখন আরিসু জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে বলে কিচ্ছু হয়নি। তারপর উসাগি ফ্রেশ হয়ে তার কাজে বেরিয়ে যায়। পরবর্তী ফ্রেমে আমরা দেখতে পাই যে বিল্ডিংয়ে সেমিনারটি হয়েছিল সেই বিল্ডিংয়ে সেই এলাকার পুলিশ বাকি লোকদের মৃতদেহ খুঁজে পায় এবং সেটি নিয়ে নিউজ করা হচ্ছে। তখন সিনটি কাট হয়ে গেলে আমরা দেখতে পাই অ্যান নামের একটি মেয়ে আরিসুকে বলতেছে, আমি তোমাকে আগে থেকে চিনি, তোমাকে আমি দেখেছি অনেক দূরে অন্য এক জগতে। তখন আরিসু কিছু মনে করতে পারে না এবং জিজ্ঞেস করে, কোন জায়গায় দেখেছো আমাকে? তখন অ্যান বলে, এটা এমন এক জায়গা যেখানে মানুষ তার মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছে। আর সেই দুনিয়ায় তুমি তোমার মৃত্যুকে খুব কাছে থেকেই দেখেছো এবং তোমার কাছে সকল স্মৃতি জমা আছে, কিন্তু তুমি এসব এখন ভুলে গেছো। এই অদৃশ্য দুনিয়া সত্যি সত্যি আছে, তুমি আমি সেই দুনিয়ায় লড়াই করেছি এবং বেঁচে ফিরেছি, আর এই জন্যই আমরা এই দুনিয়ায় আসতে পেরেছি। অ্যান বলে, ওই দুনিয়ার মধ্যে তখন আমার যা কিছু হয়েছে সবকিছু আমার জানতে হবে, আর আমি সেই দুনিয়া যাওয়ার জন্য একটু উপায় খুঁজে পেয়েছি। একটা ওষুধ আছে যার মাধ্যমে সেই দুনিয়ায় যাওয়া যায়। এসব কথা শোনার পর আরিসু বাসায় ফিরে আসে, আর বাসায় আসতে উসাগি এর কল আসে। আর তখন উসাগি বলে যে সে আর ফিরে আসবে না। তখন আরিসু অনেক চিন্তিত হয়ে উসাগিদের বাসায় যায় এবং সেখানে তাকে খুঁজে পায় না। তখন আরিসুকে পুলিশ স্টেশন থেকে কল করা হয়। সে পুলিশ স্টেশনে যায় এবং তাকে পুলিশরা জানায়, আপনার স্ত্রীকে এই লোকের সাথে আমরা দেখতে পাই শেষবারের জন্য। এই লোককে কি আপনি চেনেন? তখন আরিসু বলে, হ্যাঁ, এই প্রফেসরের সাথে আমি আগেও দেখা করেছি এবং ওরা দুজন দুজনকে চেনে। তখন আরিসু প্রফেসরের খোঁজে সেই কলেজে যায় এবং একজন ম্যাডামকে জিজ্ঞেস করে, কিন্তু ম্যাডাম বলে যে প্রফেসরের সাথে অনেকদিন যাবৎ আমাদের যোগাযোগ হচ্ছে না, তিনি আলাদা এক রিসার্চ এর মধ্যে ডুবেছিলেন, কিন্তু সে না বলে কখনো ছুটি নেয়নি। আমার মনে হচ্ছে তার কোনো কিছু হয়েছে। তারপর তারা প্রফেসরের ওয়ার্কিং ঘরে যায় এবং সেখানে আরিসু দেখতে পায় তার কম্পিউটারের সামনে উসাগির ফটো এবং তার বাবার কিছু পেপার এবং একটি মেমোরি রেখে দেওয়া হয়েছে। মেমোরির উপরে লেখা ছিল ওসাগির সাক্ষাৎকার। তারা সেই মেমোরিটি থেকে ভিডিওটি প্লে করে এবং দেখে ভিডিওতে ওসাগি তার বক্তব্য দিচ্ছে যে সে এক দুঃস্বপ্ন দেখত তার বাবাকে নিয়ে এবং সে তার বাবার কাছেই যেতে চায়। তারপর আরিসু বাসায় ফেরার পথে রাস্তায় সেই দুজন লোকের একজনের দেখা পায় যারা গেমের মধ্যে মানুষদের নিয়ে যাচ্ছিল। সেই মানুষটি এসে আরিসুকে একটি জোকার কার্ড
বুক পকেটের মধ্যে দিয়ে দেয় এবং সেখানে থেকে উধাও হয়ে যায়। আর তারপরে আরিসুয়ের মোবাইলে পুলিশের কল আসে এবং তাকে হাসপাতালে ডাকা হয়। হাসপাতালে যাওয়ার পর আরিসু দেখে সেখানে প্রফেসর এবং তার স্ত্রী উসাগি আলাদা আলাদা বেডে দুজনে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, কারণ তারা ইতিমধ্যে সেই মরণ খেলায় বর্ডারল্যান্ডে পৌঁছে গেছে। আর তারপর পুলিশ আরিসুকে বলে, আমরা আপনার স্ত্রীর অজ্ঞান থাকাকালীন সময়ে যখন খুঁজে পেয়েছি তখন তার সাথে কিছু জিনিসপত্র পেয়েছি, এগুলো একটু আপনি লক্ষ্য করুন এবং আমাদের বলুন এখানে অদ্ভুত কিছু দেখতে পাচ্ছেন কিনা যা আপনি আগে কখনো দেখেননি। তখন আরিসু সেখানে সেই জোকার কার্ডটি দেখতে পায় আর পুলিশ জিজ্ঞেস করে, আপনার কি কিছু মনে পড়ছে? তখন আরিসু উত্তর দেয় যে না, এবং সেখানে থেকে আরিসু ওই অ্যান নামের মেয়েটির কাছে যায় যার কাছে সেই ভিন্ন অদৃশ্য জগতে যাওয়ার ঔষধ রয়েছে। আরিসু সেই মেয়েকে বলেন যে দেখো, আমার কাছে খুব অল্প সময় আছে, একজন মানুষ আছে যে আমাকে এই জোকার কার্ডটি দিয়েছে আর এমন একটি কার্ড আমার স্ত্রীর কাছে আমি দেখতে পাই, তার মানে সে অলরেডি সেই মরণ গেমে পৌঁছে গেছে। আমিও সেখানে যেতে চাই, আমাকে ওষুধটি দিয়ে দাও এবং কিভাবে যেতে পারি আমাকে বলো। তখন অ্যান আরিসুকে বলে যে এই ওষুধটি নেওয়ার পরে 2 মিনিটের জন্য তোমার হার্টবিট চলা বন্ধ হয়ে যাবে, আর আমাদের দুনিয়ায় 2 মিনিট আর সেই অদৃশ্য জগতে সেটা অনেক বেশি সময়। তোমাকে এই 2 মিনিটের মধ্যেই উসাগিকে নিয়ে ফিরে আসতে হবে এবং এটি অনেক বিপজ্জনক হতে পারে, এমনকি তোমার মৃত্যুও হতে পারে যদি ফিরে না আসতে পারো। তখন আরিসু বলে, উসাগিকে ফিরিয়ে আনার জন্য আমি যা কিছু করতে রাজি আছি, তুমি আমাকে ওষুধটি দিয়ে দাও। তখন অ্যান ড্রয়ার থেকে ওষুধের শিশিটি বের করে আরিসুয়ের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে দিয়ে দেয়। আর তখন আরিসুর সামনে ঘড়ির দিকে তাকায় আর বলে, সময় চলে যাচ্ছে, আমি তো অন্য জগতে যাচ্ছি না। এরপরে সামনে তাকিয়ে দেখে তার সামনে অ্যান নামের মেয়েটি নেই এবং ঘর থেকে বের হয়ে দেখে প্রবেশ করার সময় যে বাচ্চা ছেলেটিকে খেলতে দেখেছিল সেও নেই বা আশেপাশের কেউ নেই তার সামনে। তখন সে বুঝতে পারে সে অদৃশ্য জগতে মৃত্যুর খেলায় চলে এসেছে এবং সেখান থেকে বের হয়ে আসার সময় সামনে দেখে একটি বোর্ডে লেখা আছে যে দক্ষিণ পূর্ব দিকে 15 কিলোমিটার এগিয়ে যান এবং গেম আজ সূর্যাস্তের পর শুরু হবে। তারপর খুঁজতে খুঁজতে যেখানে গেমটি হবে সেখানে আরিসু পৌঁছে যায় এবং ভিতরে প্রবেশ করে দেখে তার আগেই বেশ কিছু খেলোয়াড় সেখানে উপস্থিত হয়েছেন। আরিসু ভেতরে প্রবেশ করার পরে দরজা বন্ধ হয়ে যায়। ভেতরের লোক বলতে থাকে, বাকি লোক কোথায় গায়েব হয়ে গেল? আরেকজন বলে, সেনাগাঁও স্টেশনেও কাউকে দেখতে পাইনি। তখন আজগুবি এক ভাষায় বলা হয়, খেলা এখন শুরু হবে আর খেলার নাম নিয়তি বা ভাগ্য। তখন এক নেশারি খেলোয়াড়কে দেখতে পাই যার নাম তাচ্ছু। সে বলতে থাকে, আমি আজকে বেশিই নেশা করে ফেলেছি হয়তোবা। তাচ্ছুর স্ত্রী বলে, আজকে কি কোথাও আয়োজন নাকি? মানে তিনি সেই জায়গাটিকে কোনো একটা আয়োজন মনে করেছেন এবং পাশে থাকা একজন মেয়ে বলে, খেলার নাম যেহেতু নিয়তি তাই এখানে ভুল কোনো চিন্তা করা যাবে না, ভুল করলে মৃত্যু নিশ্চিত হতে পারে। তখন খেলার নিয়ম বলে দেওয়া হয় যে কিভাবে খেলাটি খেলতে হবে। সামনে থাকা টেবিলের মধ্যে একটি বক্স দেওয়া আছে, সেখানে থেকে 10টি কাঠি 10 জন প্লেয়ার বের করবে এবং কাঠির মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে আর সেই নাম্বার অনুযায়ী বক্স খুলতে হবে। বক্সের ভিতরে একটি চিরকুট দেওয়া থাকবে, সেই চিরকুটে কিছু ইঙ্গিত আর প্রশ্ন থাকবে। প্লেয়ারদের সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং ইঙ্গিতটা বুঝতে পারলে তারা সকলেই এই গেম থেকে একসাথে মুক্তি পাবে। প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে প্রশ্নের উত্তর থেকে তাদের ভুল করা উত্তরের মধ্যে যতটুকু পার্থক্য থাকবে ঠিক ততটা আগুনের গোলা আসবে এবং তাদের উপর বর্ষিত হবে বৃষ্টির মতো। আর হ্যাঁ, প্রতি খেলোয়াড় শুধু একবার করে সেই কাঠি বা চিরকুট বের করতে পারবে। 1 মিনিট পর পর খেলাটি শুরু হবে। তখন তাচ্ছু বলে যে আমি তো বলবো এটা অনেক মজার খেলা, এবং এটি বলতে বলতে সে সামনে যায় এবং বক্স থেকে ঝাঁকি দিয়ে একটি কাঠি বের করে আর তার নাম্বার থাকে 17। সে 17 নম্বর বক্সটি খোলে এবং সেখানে লেখা থাকে তার ভাগ্য ভালো, সে যাই করবে সে সকল কিছু অনেক ভালো হবে। তখন আরিসু বলে যে ভালো ভাগ্য যদি ওঠে তাহলে হয়তো বা কিছুই হবে না, এবং সেখানে কোনো প্রশ্ন ছিল না। তারপরে দ্বিতীয় খেলোয়াড় একটি মেয়ে, সে বক্স থেকে একটি কাঠি বের করে যার কাঠি নাম্বার ছিল 21 এবং তার চিরকুটে লেখা থাকে ভালো ভাগ্য, তোমার ইচ্ছে পূরণ হবে, বিয়ের সম্ভাবনা আছে, মন শান্তি রেখে চেষ্টা করো। তারপর একটি প্রশ্ন থাকে যা গণিতের অঙ্কের সমাধান করতে বলা হয়, আর তখন সকলে মিলে সেই গণিতটি সমাধান করতে চেষ্টা করে। কেউ বলে 15, কেউ বলে 18, আবার কেউ বলে 5 হতে পারে। সেই মেয়ে খেলোয়াড়টি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং মেয়েটির উত্তর দেয় 18, তবে মেয়েটি উত্তর ভুল দিয়েছিল, সঠিক উত্তর হবে 15। যেহেতু সঠিক উত্তর এবং ভুল উত্তরের মধ্যে পার্থক্য ছিল 3, তাই ভুল উত্তর দেওয়ার জন্য উপর থেকে 3টি অগ্নিবাণ আসে, একটি মেয়েটির গলা বরাবর বেঁধে যায় এবং অপর দুটি একজন লোকের পিঠ দিয়ে ঢুকে যায় আর দুজনেই সেখানেই মারা যায়। ঠিক তখন সবাই ভয়ে আঁতকে ওঠে এবং একজন ভয়ে সেই খেলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গেট খুললেই লেজার পার হওয়া মাত্রই তার মাথায় লেজার দিয়ে তাকে এলিমিনেটেড করে দেওয়া হয়। তারপর
দেখতে পাই তৃতীয় প্লেয়ার তাৎসুয়ের স্ত্রী তিনি বক্স থেকে একটি কাঠি বের করে এবং তার কাঠিতে সংখ্যা থাকে ৪৫। তিনি ৪৫ নাম্বার বাক্সটি ওপেন করেন, চিরকুটটি নিয়ে নেন। তার প্রশ্নে একটি জন্মদিনের প্যারাডক্স থাকে। প্রশ্নটি এমন যে কতজন মানুষ একসাথে এক রুমে জড়ো হলে অন্তত ২ জনের জন্মদিন একই দিনে হওয়ার সম্ভাবনা ৫০%-এর বেশি হবে। তাকে ৪টি অপশন দেওয়া হয়। প্রথম অপশন ২৩ জন, দ্বিতীয় অপশন ৭৮ জন, তৃতীয় অপশন ১৮৩ জন এবং চতুর্থ অপশন ৩৬৫ জন। সে ভুল উত্তর দেয়, বলে ডাবল ৭৮ হবে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে ২৩ জন হবে। তাই ২৩ এবং ৭৮-এর মধ্যে যত পার্থক্য ঠিক ততটি অগ্নিবাণ তাদের মধ্যে নিক্ষেপ করা হয়। কয়েকজন মারা যায়। এরপরে চতুর্থ খেলোয়াড়টি তার চিরকুট দেখে, সেখানে লেখা থাকে হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প করে সেই রক্ত পুরো শরীর ঘুরে আসতে কত সময় লাগে। তাকেও ৪টা অপশন দেওয়া হয়, ৫ সেকেন্ড, ৩০ সেকেন্ড, ৮০ সেকেন্ড। সে উত্তর দেয় ৮০ সেকেন্ড, তবে সঠিক উত্তর হবে ৩০ সেকেন্ড। আবারও অগ্নিবাণ নিক্ষেপ করা হয়। এরপরে দেখি পঞ্চম প্লেয়ার তার চিরকুটে দেখে সেখানে প্রশ্ন থাকে চিড়িয়াখানায় ৫০টি প্রাণী ক্রমিক নং অনুযায়ী রাখা আছে, এখন বলো সিংহ কত নম্বর সিরিয়ালে আছে। পঞ্চম প্লেয়ার উত্তর দেয় ৪৭, কিন্তু উত্তর ভুল থাকে এবং সঠিক আগের মতোই অগ্নিবাণ বর্ষণ হয়। সঠিক উত্তর হবে ১৭, কারণ লায়নকে উল্টা দিক করলে নাম্বার ১৭ দেখা যায়। এরপরে দেখতে পাই ষষ্ঠ প্লেয়ার বক্স থেকে চিরকুট বের করেছে। তার চিরকুটে প্রশ্ন থাকে i=1, v=5, x=10 হলে l= কত। সে উত্তর দেয় সঠিক উত্তর ১০০, কিন্তু এটাও ভুল উত্তর থাকে। সঠিক উত্তর হবে ৫০। আর তাদের উপরে আবারও অগ্নিবাণ নিক্ষেপ হয়, কয়েকজন মারাও যায়। এরপরে সপ্তম এবং অষ্টম প্লেয়ারও সঠিক উত্তর দিতে পারে না। একই নিয়মে অগ্নিবাণ হয়। তখন দেখতে পাই আরিসু ওই স্মৃতিতে প্রথম দ্বিতীয় সিজনে আরিসু তার বন্ধুদের সাথে যে খেলা খেলেছিল তার বন্ধুদের মৃত্যুর কিছু ছাপ দেখানো হয়। এরপরে ৯ নাম্বার প্লেয়ার চিরকুট ওপেন করে। তার চিরকুটে লেখা থাকে গরুর রক্তে থাকা পুষ্টি বা অন্য সকল উপাদান মিলে দুধ তৈরি হয়। তো গরুর ১ লিটার দুধের জন্য কত লিটার রক্তের প্রয়োজন পড়বে। সে উত্তর দেয় ২ লিটার, কিন্তু উত্তর ভুল থাকে এবং আমরা অগ্নিবাণ দেখতে পাই। সঠিক উত্তর হচ্ছে ৪৫০ লিটার রক্তের প্রয়োজন ১ লিটার দুধের জন্য। এরপরে ১০ নাম্বার প্লেয়ার হিসেবে আরিসু বক্স থেকে চিরকুট নেয়। তার চিরকুটে প্রশ্ন থাকে বর্তমান সময়ে পৃথিবীতে জনসংখ্যা কতজন, কিন্তু সে ভেবে পায় না। পরে একজন মেয়ে খেলোয়াড় বলে আমি যতটুকু জানি প্রতি সালে ৮০ লক্ষ জনসংখ্যা বাড়ে। কয়েক বছর আগে এই জনসংখ্যা ছিল ৭.৮৮ বিলিয়ন। তখন একটি ছেলে খেলোয়াড় বলে যদি আমরা এখানে ভুল উত্তর দেই তো কয়েক কোটি অগ্নিবাণ আসতে পারে। তখন তাচ্ছু বলে যদি ভুল উত্তর দেই তাহলে এত এত সংখ্যা অগ্নিবাণ আসবে কোথা থেকে। তখন আরিস উত্তর দেয় ৭.৯ বিলিয়ন, কিন্তু তার উত্তর ভুল থাকে। সঠিক উত্তর হচ্ছে ৮ বিলিয়ন এবং অগ্নিবাণ আসতে শুরু হয়। তখন আরও চিন্তা করে যে কিভাবে এখানে থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তখন আরিসু চিন্তা করতে থাকে যে প্রত্যেক জনের চিরকুটে একটি করে সংকেত দেওয়া ছিল যে কোন দিকটা অশুভ হবে, কোন দিকে যাওয়া যাবে এবং কোন দিকে যাওয়া যাবে না, আর কোন দিকে গেলে রক্ষা পাওয়া যাবে, ঠিক সেসব খুঁজতে থাকে। কিন্তু উত্তর পশ্চিম নামের অশুভ দিক কারোর চিরকুটে লেখা ছিল না, আর কেউ বলে নাই। তাই আরিসু বলে সবাই উত্তর পশ্চিম দিকে চলো, সেখানে হয়তো আমরা রক্ষা পাওয়ার মতো কোনো একটি জায়গা খুঁজে পাবো। সবাই সেদিকে যায় এবং সামনে একটি কুয়ো দেখতে পায়, কিন্তু কুয়োটি ভরা থাকে। তারপর আরিসু পায়ের নিচে পাথরের মধ্যে কিছু ফাঁকা শব্দ অনুভব করে। পাথরটি উঠালে হয়তোবা সেদিকে রাস্তা পাওয়া যেতে পারে। এরপর কয়েকজন মিলে সেই পাথরটি উঠায় এবং দেখতে পারে একটি সুড়ঙ্গ। সবাই সুড়ঙ্গে লাফ দিয়ে নামতে থাকে, কিন্তু অগ্নিবাণ কিছুটা কাছাকাছি এসে পড়ে এবং তাদের উপরে পড়তে থাকে। কয়েকজন মারা যায়। তারা তখন সুড়ঙ্গ দিয়ে নিচে এসেই সামনে একটি বোর্ড দেখতে পায় যেখানে লেখা থাকে খেলা শেষ, অভিনন্দন আপনাদের। এবং সুড়ঙ্গ দিয়ে বাইরে এসে দেখতে পায় আরেকটি বোর্ড যেখানে লেখা থাকে উত্তর পূর্ব দিকে ১৭ কিলোমিটার এগিয়ে যান, যেখানে আগামীকাল সূর্যাস্তের পর খেলা শুরু হবে। আর তারা সামনেই উড়োজাহাজের মধ্যে ঝুলে থাকা জোকার কার্ডটি দেখে। তখন গেমে আসার আগে প্রত্যেক খেলোয়াড়কে জোকার কার্ড দেওয়া হয়েছিল, সেই কার্ড পকেট থেকে বের করে দেখে। আর সেই নেশারি তাচ্ছু কিভাবে জোকার কার্ড খুঁজে পেয়েছে এবং এই খেলার মধ্যে এসেছে সেটার কাহিনী দেখানো হয়। সেই লোকটাই সকল প্লেয়ারকে জোকার কার্ড দিচ্ছিল, তাকেই দেখানো হয়। সেই দিন রাতে তারা থাকার জন্য খাবার বা অন্যানুষ্ঠানিক জিনিসপত্র নিয়ে একটি বাড়িতে উঠেছিল এবং সেখানে তারা রাত পার করে এবং সেখানে তারা অনেক রকম পরামর্শ করে। পরদিন সকালে বেরিয়ে পড়ে পরের খেলার জন্য। রাস্তায় হাঁটতে হাঁটতে নেশারি তাচ্ছু বলে আরিসু তার বউকে খোঁজার জন্য এখানে পর্যন্ত এসেছে। তখন নবু নামের ছেলেটি বলে আরিসু তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে, এটার সম্ভাবনা কিরকম হতে পারে। ৫০০ জন বলে আমার মনে হয় ৫%।
তখন নেশারি তাচ্ছু বলে যে আমার কাছে জিজ্ঞেস করলে তো আমি বলবো শূন্য। তখন তার স্ত্রী তাকে বলে চুপ করো থাকো। তারপর দেখতে পাই তারা সূর্যাস্তের পর পরবর্তী গেমের স্থানে পৌঁছে গেছে, যেটার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরাস রিসার্চ। সেখানেই পরবর্তী খেলা হবে। সেখানে তারা প্রবেশ করে দেখতে পারে তাদের আগেও সেখানে অন্য আরও টিম ছিল। তো সিন কাট হয়ে গেলে দেখতে পাই অ্যানাউন্স করা হয় যে এখন খেলা শুরু হবে, আর খেলার নাম জম্বি শিকার। খেলার নিয়ম, প্রতি খেলোয়াড়ের জন্য 7টি করে তাসের কার্ড থাকবে। যখন অন্য প্লেয়ারের মুখোমুখি হবে তখন এই কার্ড ব্যবহার করে তারা খেলবে। এই গেম খেলার জন্য কয়েকটি জায়গায় বেশ কয়েকটি টেবিল রাখা হয়েছে। সংখ্যার যে কার্ডগুলো আছে এগুলো দিয়ে যখন খেলা হবে তখন যার সংখ্যা বেশি হবে সে খেলায় জিতে যাবে, এবং যার সংখ্যা কম হবে সে হেরে যাবে। যে হেরে যাবে তার কাছে থেকে সবথেকে বড় সংখ্যার কার্ডটি যে জিতে যাবে তার কাছে চলে যাবে। আর 3টি স্পেশাল কার্ড থাকবে, একটি জম্বি কার্ড, একটি শটগান কার্ড আর একটি ভ্যাকসিন কার্ড। জম্বি কার্ডের নিয়ম, প্রতিটি গ্রুপে শুধুমাত্র একজনের কাছে এই জম্বি কার্ডটি থাকবে। জম্বি কার্ড যে কোনো সংখ্যার কার্ডের থেকে বড় কার্ড, তাই যার কাছে জম্বি কার্ড থাকবে সেই খেলা জিতে যাবে, এবং যে হেরে যাবে সে জম্বি হয়ে যাবে আর তার কাছেও একটি জম্বি কার্ড এসে যাবে। এভাবেই জম্বির সংখ্যা বাড়তে থাকবে। শটগান কার্ডের নিয়ম, জম্বি কার্ডের বেশি হওয়া থামানোর জন্য শটগান কার্ড ব্যবহার করতে হবে। শটগানওয়ালা কার্ডটি জম্বিওয়ালা কার্ডকে মারতে পারবে, মানে জম্বিওয়ালা প্লেয়ারকে মারতে পারবেন। প্রতিটি প্লেয়ারের কাছেই একটি করে শটগান কার্ড থাকবে। যদি জম্বিওয়ালা প্লেয়ার জম্বি কার্ডটি টেবিলে না রাখে তারপরও শটগানওয়ালা প্লেয়ার তাকে মারতে পারবে তার শটগান কার্ড ব্যবহার করে। তবে যার কাছে জম্বি কার্ড থাকবে না তাকে শটগানওয়ালা কার্ড মারতে পারবে না, আর শটগান কার্ডটি শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। এই শটগান কার্ড প্রতি খেলোয়াড়ের কাছে একটি করে থাকবে। এখন ভ্যাকসিন কার্ডের নিয়ম দেখতে পাচ্ছি। ভ্যাকসিন কার্ডটি প্রতিটি টিমে অল্প কিছু মানুষের কাছে থাকবে। জম্বি এবং শটগান কার্ড এ দুটোর ব্যবহার ছাড়া খুব সহজভাবে ভ্যাকসিন কার্ড দিয়ে জম্বি এর সংখ্যা বাড়ানো থামানো যাবে। জম্বি কার্ডওয়ালা এবং ভ্যাকসিন কার্ডওয়ালা প্লেয়ারের মধ্যে খেলা শুরু হলে যখন ভ্যাকসিন কার্ডওয়ালা প্লেয়ার জম্বি কার্ডওয়ালা প্লেয়ারের উপর কার্ডটি ফেলবে তখন জম্বি প্লেয়ারটি মানুষ হয়ে যাবে এবং তার জম্বি কার্ডটি গায়েব হয়ে যাবে। তবে কোনো প্লেয়ারের কাছে যদি জম্বি কার্ড এবং ভ্যাকসিন কার্ড দুটোই থাকে তবে সে তার নিজের উপরে ভ্যাকসিন কার্ড ব্যবহার করতে পারবে না। পুরো গেম 20 রাউন্ডে শেষ হবে, আর 20 রাউন্ডের মধ্যে যদি কোনো প্লেয়ারের সংখ্যাওয়ালা কার্ডগুলো শেষ হয়ে যায় তাহলে সে এলিমিনেটেড হয়ে যাবে। জম্বি অথবা মানুষ যেই দলের সংখ্যা বেশি হবে সেই দল বিজয়ী হয়ে যাবে এবং অপর দলের সবগুলো লোকই মারা যাবে লেজারের মাধ্যমে। পুরো গেম জুড়ে 4টি টিমের মধ্যে শুধু 4টি জম্বি কার্ড থাকবে, আর অবশ্যই এই 4জন ব্যক্তি তাদের জম্বির সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে। এরপর খেলা শুরু হয়। সবাই যার যার মতো কার্ড নেয় এবং খেলার জন্য অপোনেন্ট প্লেয়ার চয়েস করার জন্য রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে তার সামনে থাকা যে কোনো একজন প্লেয়ারকে হাত দিয়ে টাচ করলেই তার সাথে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। আর সকলেই এভাবে আলাদা আলাদা টেবিলে খেলতে শুরু করে। প্রথম রাউন্ডে সবাই শুধু সংখ্যাওয়ালা কার্ডগুলো ব্যবহার করে, তাই কারোর মৃত্যু হয় না। এবং আরিসুদের টিমের মধ্যে একজন বুদ্ধিমান প্লেয়ার যার নাম ইয়াকুজা, তারা প্ল্যান করে তারা তো উপরের ফ্লোরে আছে, নিচের ফ্লোরে অনেক বেশি জায়গা আছে এবং সেখানে তারা অন্য টিমমেটদের পাবে এবং সহজেই হয়তোবা জম্বিকে খুঁজে পেতে পারে। তাই তারা সবাই নিচে চলে যায়। তারপর নিচে ফ্লোরে অন্য টিমের প্লেয়াররা এসে আরিসুদের দ্বিতীয় রাউন্ডের সময় টাচ করে এবং খেলা শুরু করে। আরিসু অনেক চালাকি করে শুধু সংখ্যাওয়ালা কার্ডগুলো দিয়ে সেই প্লেয়ারের সাথে খেলে এবং তাকে জিতিয়ে দেয়। কারণ আরিসুয়ের টার্গেট হচ্ছে ভ্যাকসিনওয়ালা কার্ড। কারণ আরিসু নিজেই শুরু থেকেই জম্বি, কিন্তু কেউ জানতো না। সে অনেক চালাকির সাথে ভ্যাকসিন কার্ডওয়ালা প্লেয়ারকে খুঁজতে থাকে। তো এভাবে অন্য টিমের পিছনে থেকে একটি মেয়েকে দেখে তার স্ত্রী উসাগি মনে করে, কিন্তু মুখ ফিরিয়ে দিলে দেখা যায় সে অন্য মেয়ে, এবং তখনই তার সামনে আরেক প্লেয়ার তাকে টাচ করে এবং পরের রাউন্ড খেলা শুরু করে। সেই বিপক্ষ দলের প্লেয়ারকে আরিসু তার স্ত্রীর বিবরণ দেয় যে আমার স্ত্রী এরকম এরকম, তাকে সে দেখেছে কিনা। তখন সে প্লেয়ার জবাব দেয়, এখানে তো এরকম অনেক মেয়ে আছে, তারপর যদি তুমি তাকে খুঁজে পাও, এটি একটি টুর্নামেন্টের মতো গেম। এমন হতে পারে তোমার সাথে তার খেলা হলো এবং সে তোমাকে মেরে দিল, অথবা তোমার তাকে মারতে হচ্ছে, তখন তোমার কেমন লাগবে? তখন তারা শুধু সংখ্যাওয়ালা কার্ড দিয়ে খেলেন। তারপর আরিসু এসে বাকি টিমের প্লেয়ারদের বলে সেই টুর্নামেন্টের কথা, যে আমাদের মতো আরও অনেকেই খেলতেছে, জিতে যাওয়া প্লেয়ারদের আবার নতুন খেলায় নিয়ে আসা হয়। ঠিক তখন আবার আরেক রাউন্ডের জন্য সময় হয় এবং এক মহিলা এসে আরিসুকে টাচ করে এবং তার সাথে খেলে, আর সেই মহিলা একজন জম্বি।
আর সে টেবিলে কার্ড রাখার আগেই আরিসু বলে যে আমার মনে হয় তুমি একজন জম্বি, কারণ তুমি শুরু থেকে যে মেয়ের সাথে ছিলে সে মেয়ে এখন তোমার সাথে নাই, কারণ তুমি তাকে জম্বি বানিয়ে দিয়েছো এবং তার সাথে এখন দূরত্ব বজায় রেখে চলতেছো, আর এখন আমাকে জম্বি বানানোর জন্য আমার কাছে চলে এসেছো। আর আরিসু সেই মহিলাকে শুধু নাম্বার কার্ড দিয়ে খেলার উপদেশ দেন আর বলেন জম্বি এর সংখ্যা যেন না বাড়ে, এখানে জম্বি হয়ে যাওয়া ভালো হবে না, কারণ জম্বিদের মেরে ফেলা যায়। মূলত এভাবে সে বাকিদের মস্তিষ্ক ধুলাই করে। টিমের মধ্যে প্রতিটি প্লেয়ারের কাছেই শটগান কার্ড আছে, তাই কেউ যদি জানতে পারে যে তুমি জম্বি, যে কেউ তোমাকে মেরে দিতে পারে। তখন সে সেই মহিলাকে বাকি সকল টিমমেটের কাছে নিয়ে আসে এবং বলে যে এদের মারা যাবে না, যখন আমরা ভ্যাকসিন কার্ড পাবো তখন তাদের জম্বি থেকে মানুষ বানিয়ে নেব। তখন সেখানে কাজুয়া নামের প্লেয়ারটি আসে এবং বলে তাদেরকে মেরে ফেলাই ভালো হবে। তখন আরিসু এদেরকে বাঁচিয়ে রেখে জম্বি বাড়ানো থেকে থামানোর চেষ্টা করতে বলে। এরকম কোনো উপায় কি কারোর জানা আছে? তখন আমরা একটি মেয়েকে দেখতে পারি, তার নাম রেই। সে বলে আমার কাছে একটি রাস্তা আছে, আমরা একটি গ্রুপ করব এবং জম্বিকে ভ্যাকসিন কার্ড দেওয়ার জন্য আশ্বাস দেব, আর তখন আমাদের গ্রুপের কেউ যদি জম্বি হয়ে যায় তাকে আমরা ভ্যাকসিন কার্ড দিয়ে ভালো করে নেব, আর তাকে জিজ্ঞেস করব তাকে কে জম্বি বানিয়েছে, আর সেই জম্বিকে শটগান দিয়ে ভয় দেখাবো। আর তখন সেই জম্বি প্লেয়ার আমাদের টিমের আশেপাশে ঘেঁষতে অনেক ভয় পাবে। তাৎসু বলে যে এই মেয়ে আমাদের টিমের না, তাই সাবধান, সে জম্বি হতে পারে। তখন রেই তার কথার বর্ণনা দিতে থাকে। সে বুঝায় যে ধরো তোমার কাছে ভ্যাকসিন কার্ড আছে এবং জম্বি কার্ড আছে, তুমি জম্বি কার্ড দিয়ে অপোনেন্ট প্লেয়ারকে জম্বি বানিয়ে দিলে আর তাকে ভ্যাকসিন কার্ড দিয়ে মানুষ বানানোর আশ্বাস দিলে। আবার এমনও হতে পারে যে সেই লোকের কাছে শটগান কার্ড থাকতে পারে, তোমাকে মেরেও দিতে পারে, তো তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। আমরা এমন একটা টিম বানাবো যেখানে জম্বি এবং ভ্যাকসিন কার্ড দুটোই একজনের কাছে থাকবে, এবং সেই টিমের মধ্যে কেউ জম্বি হয়ে গেলে আমরা তাকে ভ্যাকসিন কার্ড দিয়ে ঠিক করে নেব, কিন্তু কেউ জানে না যে ভ্যাকসিন কার্ড কার কাছে আছে, কিন্তু তারা মিথ্যার আশ্রয় নিতে যাচ্ছে এবং তারা বলবে আমাদের কাছে ভ্যাকসিন কার্ড আছে। আরিসু জিজ্ঞেস করে ভ্যাকসিন কার্ড কি তোমার কাছে আছে? তখন মেয়েটি কৌশলে বুঝায় যে আমার কাছে জম্বি কার্ড এবং ভ্যাকসিন কার্ড দুটোই থাকতে পারে। তখন আরিসু বলে তো এজন্যই তুমি আমাদের কাছে এসেছো? তখন মেয়েটি জবাব দেয় তাহলে আর কি, নিজের বিজয় হাসিল করার জন্যই এসেছি। তখন আরিসু আরেকটা প্ল্যান বলে যে আমাদের মধ্যে ভ্যাকসিনওয়ালা থাকবে এবং মানুষ থাকবে। কেউ যদি মানুষকে জম্বি বানিয়ে দেয় এবং আমরা সেই জম্বিকে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দিয়ে তাকে জিজ্ঞেস করব যে তাকে জম্বি কে বানিয়েছে, আর তাকে ভ্যাকসিন দিয়ে আমাদের টিমে নিয়ে নিব, আর জম্বিকে শটগান দিয়ে ভয় দেখাবো। এতে করে আমাদের টিমের সংখ্যা বেড়ে যাবে। তারপর তারা গ্রুপ করার জন্য লিস্ট করে যে কার কার কাছে কোন কোন কার্ডগুলো আছে। এর পরের সিনে ইয়াকুজার বন্ধু আবার আরেক প্ল্যান ইয়াকুজাকে বলে যে আমরা জম্বিকে ভয় দেখিয়ে বা খুঁজে ভ্যাকসিন দেওয়ার থেকে তাদেরকে পেলেই মেরে দিব, এটাই আমাদের জন্য ভালো হবে। পরেই দেখা যায় কাজুয়া নামের প্লেয়ার একজন জম্বি প্লেয়ারকে খুঁজে আনে এবং ইয়াকুজাকে বলে যে ও জম্বিতে বদলে গেছে। তখন তাকে বন্দি করে রাখা হয় এবং জিজ্ঞেস করা হয় তোমাকে যে জম্বি বানিয়েছে তাকে স্মরণ আছে? সে বলে হ্যাঁ আছে। তখন ইয়াকুজা কাজুয়াকে বলে যাও তাকে বন্দুক কার্ড দিয়ে মেরে দাও, আর সে মেরে দিয়ে আসে। তখন অন্য টিমে তিনজন জম্বি প্ল্যান করছে তারা যে জম্বি, এই ইনফরমেশন যদি অন্য টিমের কাছে যায় তাহলে তাদেরকে মেরে দেবে। আরেক জম্বি বলে যে আরেক রাস্তা আছে, আমরা তাদের ঘিরে নেব এবং জম্বিতে বদলে দিব। এই সময় যাকেই সামনে পাবে তাকেই জম্বিতে বদলে দাও। আর তারা তাদের প্ল্যান মতো আরিসুদের টিম মেম্বারকে জম্বিতে বদলে দেয়। আর সে টিমে ফিরে আসলে এটা ইয়াকুজা বুঝতে পারে আর তাকে জিজ্ঞেস করে তোমার মুখের অবস্থা এমন কেন? তুমি জম্বিতে বদলে গেছো তাই না? তখন সে স্বীকার করে হ্যাঁ আমি জম্বিতে বদলে গেছি। আশেপাশে সবাই তাকে বলতে শুরু করে তাহলে তুমি আমাদের এতক্ষণ বোকা বানিয়েছো, আমাদের কাছে আড়াল করেছো? তখন সে বলে না, আমি আড়াল করিনি, বরং আমি আপনাদের কাছে বলতে এসেছি এবং যে আমাকে জম্বি বানিয়েছে তার চেহারা আমার মনে আছে। তখন সেই অন্য টিমের জম্বিকে মারার জন্য তাদের টিমের ছোট প্লেয়ার নবুকে দায়িত্ব দেওয়া হয়, আর নবু সেই কাজটা সফলভাবেই করেছে। ওই টিমের জম্বিকে শটগান কার্ড দিয়ে এলিমিনেট করে দেয় আর মন খারাপ করে টিমে ফিরে আসে। এরপরে রাউন্ড 4 শুরু হয়ে গেলে আরেকজন জম্বির সামনে নবু পড়ে যায় আর সেই জম্বি আবার নবুকে জম্বি বানিয়ে দেয়, তাই নবু আর টিমে ফিরে আসে না। তখন নবুকে খুঁজতে দৌড়াদৌড়ি করেন আরিসু। পরের সিন কাট হইলে দেখতে পাওয়া যায় নবুকে যে জম্বি বানিয়েছে তাকে ইয়াকুজার টিম মেম্বার ধরে নিয়ে এসেছে। তখন ইয়াকুজার বন্ধু বলে নবু জম্বি হয়েছে, এইটাই তো মানুষ আড়াল করতেছে, তাহলে আমাদের টিমের মধ্যেই হতে পারে অনেক জম্বি বসে আছে গোপনে। তখন ইয়াকুজা তাৎসুর উপরে সন্দেহ করে। কোন নেশারি তাৎসুর স্ত্রী বলে যে ওরে ভুল বোঝার দরকার নেই, কারণ এখানে সে নেশা পাচ্ছে না তাই এরকম করতেছে। তারপর আবার ইয়াকুজার বন্ধু সেই রেই নামের মেয়েকে সন্দেহ করে বলে যে হতে পারে আমাদের টিমে সেই মেয়েটা জম্বি,
কিন্তু সে আমাদেরকে মিথ্যা বলেছে যে তার কাছে ভ্যাকসিন কার্ড আছে। এখন তো সে আমাদের মধ্যে নাই, তার মানে হতে পারে সে জম্বি এর দলের লোক হয়ে কাজ করতেছে আর আমাদেরকে জম্বি বানানোর চেষ্টা করছে। তখন ইয়াকুজা তার বন্ধুর কানে কানে বলে যে এখানে থেকে জম্বি সরিয়ে ফেলতে হবে, তাদের যেখানেই দেখবে সেখানেই মেরে ফেলতে হবে। আর তখন তাদের টিমে থাকা জম্বি আর নবুকে যে অন্য টিমের প্লেয়ার জম্বি বানিয়েছে সেই জম্বিকে মারার জন্য নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই সুযোগ বুঝে দুজন পালিয়ে যায় এবং সামনে গিয়ে রেইয়ের দেখা পায় আর তাকে বলে তোমার সাহায্য প্রয়োজন, তুমি কি আমাকে ভ্যাকসিন দিয়ে ঠিক করে দিতে পারবে? তখনই ইয়াকুজার টিম মেম্বার তাকে ধরে ফেলে এবং রেইকেও অ্যাটাক করে। আর এখনও 3 রাউন্ড বাকি ছিল। তখনই 17 রাউন্ড এর অ্যানাউন্সমেন্ট করা হয় আর ইয়াকুজা রেইয়ের সাথে খেলতে বসে এবং তাদের টিমে থাকা আরেক প্লেয়ার তাদের টিমের জম্বিকে নিয়ে খেলতে যায়। আর মাঝখানে দেখতে পাই আরিসু নবুকে খুঁজে পেয়েছে আর তখন নবু এর সাথে আরিসু রাউন্ড খেলতে বসে পড়ে। নবু জম্বি কার্ড টেবিলে দিতে যাবে, তখনই আরিসু বলে যে নবু আমি জানি তুমি একজন জম্বি। এটা শুনে নবী চমকে যায় আর তখন আরিসু বলে আমি তোমাকে যেভাবে বলবো ঠিক সেভাবে করবে। আরিসু নবুকে জানায় যে সে নিজেও একজন জম্বি আর নবুকে বলে দেয় আরও কয়েকজনকে জম্বি বানিয়ে নিতে। তারপর দেখতে পাই ইয়াকুজা এর সেই টিম মেম্বার জম্বিকে আরেক মেম্বার শটগান দিয়ে এলিমিনেট করে দেয়। এর পরের সিনে দেখতে পারি ইয়াকুজা আর রেইয়ের টেবিলের খেলা। সেখানে রেই জম্বিদের ব্যাপারে বুঝায় আর ইয়াকুজাকে ভুল বুঝায় যে রেই নিজেই একজন জম্বি আর রেই ইয়াকুজাকে জম্বি হতে বলে। আর ঠিক তখনই ইয়াকুজা বোকা হয়ে বিশ্বাস করে যে রেই একজন জম্বি। তখন ইয়াকুজা বলে যে তোমার কি মনে হয় আমি তোমার ফালতু কথা শুনবো? ইয়াকুজা টেবিলে শটগান কার্ড দেয় রেইকে মারার জন্য, কিন্তু রেই তখন জম্বি ছিল না, তাই তার কিছু হয় না আর সেই রাউন্ডে দুইজনেই বেঁচে থাকে। তখন ইয়াকুজা টিমে ফিরে আসলে টিম মেম্বার তাকে জিজ্ঞেস করে যে রেইকে মেরেছে কিনা। সে উত্তর দেয় যে রেই আমাকে বোকা বানিয়েছে। এরপরে আরিসু নবুকে সাথে নিয়ে সেই জম্বি টিম মেম্বারকে দেখতে যায়, কিন্তু গিয়ে দেখে তাকে এলিমিনেটেড করে দেয়া হয়েছে। এখন নবু ভয় পেয়ে যায় এবং চিল্লাতে থাকে আর বলে যে আমরা সবাই মরে যেতে যাচ্ছি। তখন আরিসু তাকে সান্ত্বনা দেয় আর মনের সাহস জুগিয়ে দেয়। তখন ইয়াকুজার টিম মেম্বার বলে এইবার বিজয় আমাদেরই হবে। আর ইয়াকুজার বন্ধু বলে যে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই গেমে জম্বি মানুষকে মারতে পারে না, যদি মরার ইচ্ছাই থাকে তাহলে জম্বি হয়ে যাও। আর পরের সিনে দেখতে পাই আরিসু রেইকে গেমের টেবিলে মাথা নিচু করে বসে থাকতে দেখে। সে মনে করে যে রেই মারা গেছে, তবুও তাকে ডাকে তো দেখতে পারে যে রেই বেঁচে ছিল। আর তখনই খেলার পরিচালকগণ অ্যানাউন্সমেন্ট করে যে আরও 2 রাউন্ড বাকি আছে, খেলার জন্য প্রতিপক্ষকে হাত দিয়ে টাচ করতে বলা হয়। আর তখন আরিসু এবং রেই এক টেবিলে খেলতে বসে আর রেইকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় মানুষ জিতবে নাকি জম্বি? তখন রেই বলে আমার হিসেবে মনে হচ্ছে জম্বি জিতবে। আরিসু রেইকে বলে আমার ধারণা তুমি জম্বি না, এবং তাদের মধ্যেও খেলা শুরু হয়। তখন দুইজন শুধু 2টা কার্ডই টেবিলে রাখে। কার্ড তুলতে বলা হলে দেখা যায় রেই 3 সংখ্যাওয়ালা কার্ড দিয়েছে আর আরিসুকে প্রশ্ন করে যে তুমি আমার বিরুদ্ধেই কেন খেলতেছো? তখন আরিসু বলে যে আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই, এজন্যই। আর আরিসু জম্বিওয়ালা কার্ডটি দিয়ে দিছিল। তখন রেই অবাক হয়ে যায় কারণ তাকেও জম্বি বানিয়ে দিল। তখন রেই বলে যে আমি ভাবতেও পারিনি তোমার মতো মানুষও মিথ্যা বলতে পারে। তখন আরিসু রেইকে প্রশ্ন করে যে তোমার যদি আগে থেকেই মনে হয়েছে যে জম্বি জিতবে তাহলে তুমি কেন আগে থেকে জম্বি হওনি? তখন রেই উত্তর দেয় যে আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কিন্তু তুমি কবে থেকে জম্বি? তখন আরিসু উত্তর দেয় যে একদম শুরু থেকেই। আরিসু আবার নবুকে খুঁজতে বের হয়। বাকি 2জন টিম মেম্বার এর সাথে দেখা হয়। ওরা বলে যে নবু সেই নেশারি তাচ্চুকে খুঁজতে গেছে। খোঁজার সময় নবু কাজুয়ায়ের সামনে পড়ে যায়, সেখানে থেকে পালিয়ে গেল আবার আরেকজনের সামনে পড়ে যায়। তখন তার হাত থেকে একটি মেয়ে নবুকে রক্ষা করে আর বলে তুমি তাচ্চুকে খোঁজো, সময় বেশি নাই। আর নবু তাচ্চুকে খুঁজে পেয়েছে। ঠিক তখনই আবার কাজুয়া সামনে চলে আসে আর তখন শেষ রাউন্ডের অ্যানাউন্সমেন্ট করা হয় আর তাচ্চু এর সামনে আরিসু চলে আসে আর বলে নবু রাউন্ড শুরু হয়েছে। আর ঠিক তখনই নবু কাজুয়াকে বলে যে তোমার কাছে তো শটগানওয়ালা কার্ডটি নেই, তাহলে চলো খেলা শুরু করা যাক। এই বলে তাকে টাচ করে এবং নেশারির সাথে আরিসু টাচ করে খেলা শুরু করে। তাচ্চুকে আরিসু জম্বি বানিয়ে দেয়। তখন তাচ্চু ভয়ে চিল্লায় আর আরিসু বলে ভয়ের কিছু নাই, ভরসা করো। অপরদিকে নবু কাজুয়াকে জম্বি বানিয়ে দেয়। তখন কাজুয়া আফসোস করতে থাকে। ঠিক তখন নবু বলে যে আমার কথা শোনো, এতে তুমি বেঁচে গেছো। আর ঠিক তখন ফাইনাল রাউন্ড শেষ হয়ে যায় আর জম্বিদের টিমকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তারা উল্লাস করে। আর ইয়াকুজাদের টিমকে লেজারের মাধ্যমে এলিমিনেটেড করে দেওয়া হয়। পরবর্তী সিনে দেখানো হয় তারা যখন সেই বিল্ডিং থেকে বের হয়ে আসে তাদের সামনে একটি বোর্ড রাখা হয় যেখানে লেখা থাকে 16 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে এগিয়ে যান, পরবর্তী গেম 2 দিন পর সূর্যাস্তর পরে শুরু হবে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেই প্রফেসর মাতসুয়ামা এবং আরিসুয়ের স্ত্রী উসাগি তাদের পরবর্তী গেমের জন্য
নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছেন। তখন উসাগি প্রফেসর মাতসুয়ামাকে বলেন যে আপনি যদি এখানে না আসতেন তাহলে আমি কখনো এখানে আসার কথা ভাবতেই পারতাম না। এরপরে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে প্রফেসর এখানে কেন এসেছে এবং সে উসাগিকে কেন নিয়ে এসেছে। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেই প্রথম সেমিনারের দৃশ্য যেখানে প্রফেসর বিজয়ী হয়েছিলেন, যে সবাইকে জোকার কার্ড দিত সেই লোক প্রফেসরকে বলেছে উসাগিকে এই গেমের মধ্যে নিয়ে আসতে, আর এর বদলে তোমার যে অদৃশ্য জগৎ দেখার ইচ্ছে আমি তোমাকে সেটা দেখাবো। আমি জানি তুমি মৃত্যুর দুনিয়া দেখতে চাও, এমন দুনিয়া যেখানে মৃত্যু এবং জীবন অনেক কাছে থেকে উপভোগ করা যায়। আর তখন প্রফেসর বলে আমি যদি তাকে নিয়ে আসি তাহলে আমি যা চাই তা তো পাবো অবশ্যই, তাই না? তখন সেই লোক বলে হ্যাঁ অবশ্যই পাবে, কথা দিলাম। তখন প্রফেসর বলে যে আমি কিভাবে নিয়ে আসব? তখন সেই লোক বলে যে মেয়েটিকে তার বাবার কথা বারবার মনে করিয়ে দিতে হবে, আর তার বাবা যেখানে আছে সেখানে নিয়ে আসার কথা বললে সে আসতে চাবে, এবং সাথে একটি ওষুধের শিশি দেয় যেটা ইনজেকশনের মাধ্যমে পুশ করে দিলেই অদৃশ্য জগতে নিয়ে আসতে পারবে। তারপর দেখতে পাই সেই অদৃশ্য জগতের নাগরিক হয়ে যাওয়া দুইটা বদমাইশ যারা মানুষদের সেই জগতে নিয়ে আসতো, তারা আলোচনা করতেছে যে প্রফেসর মাতসুয়ামা যদি উসাগিকে এই খেলায় নিয়ে আসতে পারে তাহলে খেলাটি আরও অনেক বেশি মজাদার হয়ে যাবে। এরপরে তৃতীয় খেলার দৃশ্য দেখানো হয় স্টেশনের মধ্যে, যেখানে লেখা থাকে ট্রেন আসছে। ট্রেন এসে পড়লে প্রফেসর মাতসুয়ামা এবং উসাগিদের টিম এর সামনে দাঁড়ায়, আর তৎক্ষণাৎ সবাই ট্রেনের শেষ বগিতে উঠে যায় এবং বগির ভেতরে মনিটরের মধ্যে গেমের একটি নিয়ম লেখা থাকে যে এই ট্রেনটি মানুষবিহীন। তাই সাইরেন শোনার পরে যদি আপনারা শেষ বগি থেকে সামনের বগিতে গিয়ে ট্রেনটিকে থামিয়ে দিতে পারেন তাহলে আপনারা গেম থেকে সফল হতে পারবেন। গেমের নিয়ম, যখন আপনারা এই বগি থেকে সামনের বগিতে যাবেন তখন বগির দরজা বন্ধ হয়ে যাবে এবং 30 সেকেন্ডের জন্য অক্সিজেন অথবা বিষাক্ত গ্যাস ছাড়া হবে। আর এই বিষাক্ত গ্যাস এই বগি ব্যতীত সামনের 8 বগি এর মধ্যে যে কোনো 4টি বগিতে থাকবে। আপনাদের গ্যাস ছাড়ার আগেই নিশ্চিত করতে হবে যে আপনারা মাস্ক পরবেন কি পরবেন না। প্রত্যেক ব্যক্তিকে বিষাক্ত গ্যাস নষ্ট করার জন্য 5টি ছোট সিলিন্ডার দেওয়া হবে, যেটা নিজেদের জীবন রক্ষার জন্য মাস্কের সাথে ব্যবহার করতে হবে। তবে মনে রাখতে হবে একজন ব্যক্তি আরেকজনের সেই সিলিন্ডার ব্যবহার করতে পারবে না, আর এক বগিতে চলে যাওয়ার পর পুনরায় পূর্ববর্তী বগিতে ফেরত আসতে পারবে না। তারপর সব খেলোয়াড়কে ছোট গ্যাসের সিলিন্ডারগুলো হাতে লাগিয়ে নিতে বলা হয় এবং মাস্কটি সাথে নিতে বলা হয়। পরবর্তী বগির দরজা খুলে দেওয়া হয় এবং সেই বগিতে খেলোয়াড়দের এগিয়ে যেতে বলা হয়। আর দেখতে পাওয়া যায় সেখানে একটি পাখি সহ একটি খাঁচা থাকে। সেই পাখিটা রাখার কারণ হচ্ছে যদি গ্যাসটি বিষাক্ত ছাড়া হয় তাহলে পাখিটা অবশ্যই মারা যাবে, আর যদি অক্সিজেন গ্যাস ছাড়া হয় তাহলে পাখিটা বেঁচে থাকবে। পরবর্তী সিনে দেখতে পাই প্রথম বগিতে থাকা সবাই মাস্ক লাগিয়ে নেয় এবং বিষাক্ত গ্যাস নষ্ট করার জন্য ছোট সিলিন্ডার লাগিয়ে নেয়, কিন্তু সেই বগিতে বিষাক্ত গ্যাস ছাড়া হয় না, শুধু অক্সিজেন গ্যাসই ছাড়া হয় এবং পাখিটাও বেঁচে থাকে। তখন তাদের একটা সিলিন্ডার নষ্ট হয়ে যায়, আর তখন তাদের কাছে থাকে 4টা সিলিন্ডার, আর বিষাক্ত গ্যাসওয়ালা বগিও সামনে থাকে 4টা। এরপরে দ্বিতীয় বগি এর দরজা খুলে দেওয়া হয় এবং সেখানে প্রবেশ করে দরজা লক করে দেওয়া হয় এবং তাদেরকে আবারও ঠিকভাবে নিশ্চিত করতে বলা হয় যে তারা এই বগিতে মাস্ক পরবে কি পরবে না। তখন সবাই মাস্ক পরে নেয় এবং গ্যাস ছাড়ার পর দেখে যে পাখিটা মারা গেছে এবং তারা সবাই বেঁচে যায়। এরপরে তারা 3 নম্বর বগিতে আসে, তখন তাদের কাছে মাস্ক ব্যবহার করা সিলিন্ডার থাকে 3টা, আর সামনে বিষাক্ত গ্যাসওয়ালা বগিও থাকে 3টা। 3 নম্বর বগিতে কেউ মাস্ক লাগায় নাই, আর সেখানে অক্সিজেন গ্যাস ছাড়া হয় এবং সেই বগি থেকেও সকলে প্রাণে বেঁচে যায়। তারপর তারা পাশের ট্রেন লাইনে দেখতে পায় অন্য ট্রেনের মধ্যে অন্য সকল খেলোয়াড়রা বিষাক্ত গ্যাসের জন্য মারা যাচ্ছে। তারপর তারা চতুর্থ বগিতে চলে যায় এবং প্রফেসর একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে তুমি তো ট্রেন ব্যাপারে অনেক জানো। সেই ব্যক্তি আগের ট্রেনে কাজ করেছে, আর প্রফেসর বলে যে গ্যাসের ট্যাঙ্ক তো অবশ্যই ট্রেনে আছে আর সেটা বেশ বড় হবে, সেই ট্যাঙ্ক কোথায় থাকতে পারে? সেই লোক বলে আমি এসব কি করে বলবো। তারপরও সে ধারণা করে বলে এই বগিতে বিষাক্ত গ্যাস না থাকতে পারে, কিন্তু কেউ কেউ ভয়ে মাস্ক লাগিয়ে নেয়, আবার কেউ কেউ লাগায় না, আর সেই বগিতে বিষাক্ত গ্যাস থাকে যার কারণে অনেকেই মারা যায়। তারপর যারা বেঁচে ছিল তারা 5 নম্বর বগিতে চলে আসে। আবার সেই ট্রেনে কাজ করা লোকটি বলে যে এই বগিতে মাস্ক লাগানো লাগবে, কিন্তু কেউ লাগায় না। তখন সেই বগিতে অক্সিজেন গ্যাস ছাড়া হয় আর সবাই বেঁচে যায়। সেই লোকের কথা পরপর 2বার ভুল প্রমাণিত হয়। তখন সে সকলের কাছে ক্ষমা চায় আর বলে যে আমি যে ট্রেনে কাজ করেছি সেইটা আর এইটা সম্পূর্ণ আলাদা, তাই আমি আন্দাজ করতে পারতেছি না। এরপরে তারা 6 নম্বর বগিতে চলে আসে এবং গ্যাস ছাড়ার আগেই সকলেই এইবার মাস্ক পরে নেয় আর পাখির দিকে তাকিয়ে দেখে পাখি বেঁচে আছে। তার মানে এই 6 নম্বর বগিতে বিষাক্ত গ্যাস দেওয়া হয়নি, আর তাদের বিষাক্ত গ্যাস নষ্ট করা সিলিন্ডার আরেকটা অপচয় হয়ে যায়।